দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা এরই মধ্যে জেনেছেন ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব দিয়েছে বিএনপি। আজকে ইসি থেকে সেটি জানানো হয়েছে কিছুক্ষণ আগে। এছাড়াও প্রধান উপদেষ্টা নির্বাচনে সামরিক বাহিনী এবং পুলিশের সহায়তা চেয়েছেন। আর ২০শে নভেম্বর আগামীকাল জানা যাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হতে যাচ্ছে কিনা আদালতের রায়ের পরে জানা যাবে। এইসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে। আর আজকের এসব আয়োজন নিয়ে বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক যাচ্ছে আজকের অতিথি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে সব শেষ খবরটা দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগে আমরা জানলাম যেটি যে নির্বাচনে ইসি কর্মকর্তাদেরকেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিএনপি চেয়েছে। তো রিটার্নিং কর্মকর্তার আগে আমরা ডিসিদের ক্ষেত্রে দেখেছি এবং ডিসি নিয়ে অনেক ধরনের তৎপরতা দেখেছি। প্রথম হচ্ছে রিটার্নিং কর্মকর্তা আসলে কতটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু তারা আসলে ফলাফল পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাকি ফলাফলটা যাতে ভালো হয় সেটার জন্য গুরুত্বপূর্ণ? মানে আলোচনার কেন্দ্রে কেন রিটার্নিং কর্মকর্তা? রিটার্নিং কর্মকর্তারাই তো নির্বাচনের মৌলিক জায়গার জি। অল ইন অল আমি যতটুকু জানি এবং যেটা আমাদের আরপিওতে আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যেই নির্বাচন কমিশন সংস্কার যারা কাজ করেছেন তারা কিন্তু এটাই সুপারিশ করেছেন। কারণ এই যে ডিসিদেরকে যখন আপনি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয় এবং ইউনোরা যখন দেখা যায় যে আপনার নির্বাচনী পরিচালনা কাজে নিযুক্ত থাকেন, এটার কারণে কিন্তু ওই ডিসি, ইউনো, এসপি এদের নিয়োগের ব্যাপার নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করেন এবং ইলেকশন মেকানিজমটা কিন্তু এভাবেই করা হয়, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে আর কি। তো সেই জায়গার ক্ষেত্রে আমি যেটা মনে করি বিএনপি যে দাবিটা করেছে এটা একটা যৌক্তিক দাবি। তবে এখানে যে প্রশ্নটা হয়, ইলেকশন পরিচালনা করার জন্য তো একটা প্রশাসনিক ক্ষমতা কর্তৃত্ব গুরুত্বপূর্ণ। ডিসিদের যে কর্তৃত্বটা থাকে, ডিসিরা যেভাবে আপনার প্রশাসনিক জায়গাগুলোতে তাদের প্রভাবটা থাকে, ডিসি এসপিদের সাথে যেহেতু একটু দীর্ঘদিনের কাজের বন্ডিং থাকে, সেই জায়গাটা নতুন করে ইলেকশন কমিশন যদি কমিশন থেকে কাউকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন, তখন সেটা কিভাবে কার্যকর হবে সেটা হচ্ছে প্রশ্ন। আপনার মনে থাকার কথা, চট্টগ্রাম সম্ভবত মেয়রাল ইলেকশনে একজন নারী কমিশন সদস্যকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার নামটা ঠিক এখন মনে পড়ছে, সম্ভবত এখন যিনি নির্বাচন কমিশনের মেম্বার টুলি আক্তার বা এই টাইপের ওনার নামটা ছিল। উনি জেসমিন টুলি ওনার নাম ছিল, নামটা মনে পড়েছে। উনি কিন্তু খুবই স্ট্রংলি সেই ইলেকশনটাকে হ্যান্ডেল করেছেন এবং নির্বাচনের ফলাফল পরিবর্তনের জন্য নানা ধরনের রাজনৈতিক চাপ এসেছিল, ঘেরাও করা হয়েছিল আউটার স্টেডিয়ামে। হ্যাঁ, তখন কিন্তু উনি সাহসিকতার সাথে সেই জায়গাটা ফেস করেছেন এবং কারো কাছে মাথা নত না করে উনি নির্বাচনী ফলাফল ঘোষণা করেছিলেন। তো এই জন্য আমি আপনাকে যেটা বলবো যে এটা নির্ভর করবে সরকারের মেকানিজম কিভাবে সেট করা হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো কিভাবে আপনার কতটুকু নির্বাহী ক্ষমতার চক্রের মধ্যে গিয়ে কাজ করছে। না, সেটা তো বটেই। আজকে বিএনপির আব্দুল মঈন খান তিনি গিয়েছিলেন, আরো কয়েকজন ছিলেন তারা নেতারা। তারা যেটি বলেছে যে ইসি সবসময় প্রশাসনের কাছ থেকে মানে সরকারের কাছ থেকে ধার করে নিয়ে নির্বাচন করে। এই যে ডিসি এবং উপজেলা এসপি হ্যাঁ, মানে রিটার্নিং কর্মকর্তা শুধু না, তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কথাও বলেছেন যে তাদেরকে নিয়ে আসা হয়। এইটুকু জনবল নির্বাচন কমিশনে রয়েছে। এটার মধ্যে আপনার কাছে মনে হয় কিনা যে যারা প্রশাসনে আছে তাদের প্রতি বিএনপির চরম অনাস্থা প্রকাশ পেয়েছে? এটা অনাস্থার একটা ব্যাপারের পাশাপাশিও যেটা হচ্ছে একটা জিনিস হতে তো পারে, যেটা আপনি যেহেতু এই জায়গাগুলোতে যারা কাজ করেছে ডিসি বা ইউনো জায়গাগুলোতে দীর্ঘ সময় ধরে আমরা তো দেখলাম যে এদের ব্যর্থতার কারণেই তো তিনটা নির্বাচন, একটা মেকানাইজড ইলেকশন হয়েছে আমাদের দেশে। ফলে আমি যেটা মনে করি এটা অনাস্থা তো আছেই, প্লাস আপনি তো জানেন যে বিভিন্ন জায়গায় এই ডিসি নিয়োগ কিন্তু নানা রকমের কথাবার্তা, আর্থিক লেনদেন, দলীয় প্রভাব এটা এসেছে। জামাতও এটার বিরোধিতা করেছে, আবার বিএনপি অনেক জায়গায় বলেছে যে জামাতের ওখানে একটা প্রভাব আছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের তথ্য উপদেষ্টা কিন্তু বলেছেন যে ডিসি নিয়োগ, এসপি নিয়োগ এগুলো ভাগাভাগি হয়েছে, উনি এক ধরনের কথা বলেছেন।
তো সুতরাং এটা কিন্তু আমাদের ইলেকশনে কিন্তু এটা প্রভাব পড়তে পারে, এবং ইলেকশনে যারা হেরে যাবে তারা কিন্তু এটাকে তখন একটা ইস্যু হ্যাঁ, হিসেবে রেজ সেটা হচ্ছে করবে। আমাদের অতীত অভিজ্ঞতা। আপনি যেটা জি, বললেন, সেটা হচ্ছে অতীতে আমরা এরকম দেখেছি যে যখন যারা হেরে যায় তারা ডিসিদের বা রিটার্নিং কর্মকর্তা হুম। যারা থাকেন তাদের ব্যাপারে দোষারোপ করা হয়। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে বিএনপি কখনো এইরকম কথা বলেনি যে ডিসিদের রাখা হবে না বা না রাখা হোক। এরকম কথা এবারই ১ম এখন এসে বললেন। তাহলে কি ডিসির যে রদবদল, নিয়োগ এই সমস্ত ব্যাপারগুলো ঘটলো সেক্ষেত্রে বিএনপির প্রভাব ছিল না? এখানে জামাতের প্রভাব বেশি ছিল কিনা? না, সেরকম কোনো অভিযোগ তো আমরা পাইনি। এই যে অভিযোগ লেটেস্ট পাইনি লেটেস্ট যে হুম, চেঞ্জটা হয়েছে, হুম, ম্যাসিভ একটা চেঞ্জ জি, হয়েছে। আমি যতটুকু খবর নিয়ে জানার চেষ্টা করেছি যে এখানে এক ধরনের উনাদের ইন্টারভিউ প্রসেস এর মধ্য দিয়ে উনারা এক ধরনের ফিট লিস্ট তৈরি করেছেন। সেখানে কোনো তদবির কাজ করেছে কিনা এটা হয়তো আরো পরে জানা যাবে। হুম, তো আমার সাথে আপনি যেটা বলেছেন, প্রফেসর আব্দুল মঈন খানের সাথে আমার আজকে কথা হয়েছে আচ্ছা, সন্ধ্যায় উনার সাথে, যে নির্বাচনের বিষয়গুলো নিয়ে। তো উনার সাথে আমার এগুলো নিয়ে মত বিনিময়ের মতই হয়েছে। উনি আমাকে যেটা বললেন যে এই যে ইলেকশনটা অ্যাকচুয়ালি প্রপারলি করার এবারে কিন্তু একটু টাফ হবে। হুম, কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোতে পুলিশের রদবদল নিয়ে, এই যে ডিসি রদবদল নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক হুম, এখনো শেষ হয় নাই। হুম, এবং আমি দেখলাম যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে লটারি করার জন্য। হুম। এবং এর আগেও কিন্তু প্রফেসর ইউনূস যখন মিটিং করেছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে ডিসি-এসপি দের লটারির মাধ্যমে নিয়োগ দিবেন উনারা। এখন দেখেন লটারির বিষয়টা আবার একটু বিতর্ক তৈরি হতে আচ্ছা, পারে। লটারির আগে এটা প্রশ্ন যে তাহলে আমি যে তথ্যটা বললেন যে অতি সাম্প্রতিককালে একটা পরিবর্তন হয়েছে। সেই হুম, পরিবর্তনটা আপনাকে আমি তথ্যটা দেই। মাত্র কয়েকদিন আগে ১৩ই নভেম্বর ২৩ জেলার নতুন ডিসি নিয়ে আসে। নির্বাচন সামনে রেখে। হুম, হুম। প্রশাসনের পক্ষ থেকে। এটা সরকারের পক্ষ থেকে এই পরিবর্তন আসে। ৯ই নভেম্বর ২০২৫ তার ১ সপ্তাহ আগে ২৯ টি জেলায়। হুম, হুম। তাহলে একটা বড় পরিবর্তন হচ্ছে। আবার আরো পরিবর্তন হতে পারে সামনে বলা হচ্ছে। এরকম একটা সময়ে বলা হচ্ছে যে কোন ডিসি আসলে এই দায়িত্ব যেন পালন না করে। তার মানে এই পরিবর্তনগুলো জামাতের অনুকূলে গেছে কিনা? যে কারণেই বিএনপি এটা বলছে। এই হিসেবটা মনে হচ্ছে ঠিক আচ্ছা, কিনা? আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনের schedule যখন ঘোষণা হবে, হুম, তখন কিন্তু ক্ষমতা চলে যাবে, আমরা যতটুকু জানি বা যেটা অতীতে হয়েছে সেটা হচ্ছে এটা ইলেকশন কমিশনের হাতে চলে যাবে। হুম, ইলেকশন কমিশন কিন্তু আরেক দফা পরিবর্তন করতে পারেন। এবং আপনি যে পরিবর্তনের কথা বলেছেন, জি, আমরা দেখলাম যে একজন ডিসি কে ১০ দিনের মাথায় আবার বদলানো হয়েছে। হুম, একজন ডিসি কে দেওয়া হয়েছে হয়তো ২ মাস হয়েছে। হুম, হুম? যেমন আমার জানা মতে একজন আছেন রাঙ্গামাটির ডিসি। আমি দেখলাম যে উনি ওখানে আচ্ছা, গিয়ে বেশ ভালোও করেছেন। আচ্ছা, দেখলাম আমি তার কার্যক্রম। তাকে আবার দেখা গেল যে পরিবর্তন করা হয়েছে। হুম, তো এই জায়গাগুলোতে একটু অস্থিরতা, একটু প্রশ্নবোধক চিহ্ন তো তৈরি হতেই পারে। হুম, তাই না? এর আগে আপনি যখন দেখেছেন যে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে। হুম, সচিব তাকে করা হয়েছে। তারপরে এপিডি বলে একটা পদ আছে সেখানে, আপনার অতিরিক্ত সচিব আকারে খুবই গুরুত্বপূর্ণ পদ। সেখানে আমি যতটুকু জানি যোগ্য লোকদেরকে বসানো হয়েছে। এখন যে পরিবর্তনের কথা আপনি বলছেন, যে পরিবর্তন করা হচ্ছে তিনি ভালোই করছিলেন। হয়তো আপনার কোন একটা দিক থেকে মনে হতে পারে। আসলে বেশি ভালো করলেও পরিবর্তন করা হচ্ছে নাকি বেশি খারাপ করলে পরিবর্তন করা হচ্ছে সেইটা একটা আলোচনা। না, কিন্তু একটা এখানে আমরা একটা জিনিস দেখছি যে আ লটারি নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে জামাত লটারির পক্ষেই মত দিয়েছে। ভোটের আগেই প্রশাসনের বদলিতে জামাত লটারিতে আস্থা রয়েছে সেটি বলছে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় কিনা যে বিএনপি অনাস্থা আনছে কারণ তাদের পছন্দের ডিসিদের নিয়োগ হচ্ছে না বা বদলি হচ্ছে না। আর জামাত আ আ লটারি হলেও যে ডিসিকেই দেয়া হোক তাদের ডিসি কাজেই অসুবিধা নাই। লটারিতে লটারিতে হোক। দারুণ, দারুণ একটা কথা বলেছেন আপনি। হ্যাঁ, কথা হচ্ছে যে আমি যেটা বুঝি, হ্যাঁ, লটারির সমস্যাটা কোথায়? কারণ আপনি দেখবেন আমাদের সব ডিস্ট্রিক্ট গুলো কিন্তু একই ক্যাটেগরির না। আচ্ছা। ঢাকা জেলা অনেক বড় জেলা, হুম, অনেক গুরুত্বপূর্ণ জেলা। সেই হিসেবে হয়তো দেখা যাবে যে নীলফামারী জেলা হয়তো অত গুরুত্বপূর্ণ বা হুম, অত বড় জেলা না। বা আমার নিজের জেলাও ফেনী। হুম, গুরুত্বপূর্ণ কিন্তু ছোট জেলা। জি, ঠিক আছে? তো সেই জায়গায় আমার মনে হয় সরকার একটা কাজ করতে পারে। সেটা হচ্ছে সে ক্যাটেগরি করতে পারে। A ক্যাটেগরি, B ক্যাটেগরি, হুম, C ক্যাটেগরি করতে পারে। A ক্যাটেগরির যেমনি আপনার জেলা আছে, তেমনি A ক্যাটেগরির ডিসিও তারা ঠিক রাখতে পারে। কারণ হুম, এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি অনেক বড় থাকার হুম, কথা। সেক্ষেত্রে ধরেন A ক্যাটেগরির ডিস্ট্রিক্ট যদি হয় ১০ টা। হুম, ঠিক ওই ১০ টা A ক্যাটেগরির ডিসি যাদেরকে তারা ফিট লিস্টে রাখবেন বা ২০ টাকে রেখে সেখানে লটারি করতে পারেন। না হলে হবে কি? আপনার লটারি যদি আপনি randomly করেন, হুম, তাহলে দেখা যাবে যে একজন দুর্বল লোক পড়ে গেল একটা মানে জটিল জায়গায়। কিছু, কিছু জায়গা আছে জায়গা ছোট কিন্তু জটিল। যেমন আমাদের জেলা হুম, এরকম একটু জটিল জায়গায় ক্রাইসিস আছে, হুম, সন্ত্রাস প্রবণ এলাকা আছে। তারপরে হিল ট্রেক্ট আছে, বিভিন্ন জায়গায় ওগুলো এরিয়া অনেক বড়। হুম, কিন্তু আবার জনসমাগম কম, মানুষের সংখ্যা কম। তো এই জায়গা থেকে আমি মনে করি ২ টাকে accommodate করা যেতে পারে। একটা হচ্ছে লটারি করা যেতে পারে, বাট আপনার ওই ক্যাটেগরি আকারে ভাগ করে লোকদেরকে আলাদা করে দেন
মানে কয়েকটা স্তরে লটারি করা যেতে পারে, র্যান্ডম লটারি না। র্যান্ডম লটারি করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে লটারি কিভাবে করা যেতে পারে? আপনার যে বক্তব্যটা। যে কিভাবে করলে, কোন প্রসেস এ করলে ভালো হতে পারে? আপনার যে ব্যাখ্যাটা, তাই জি, তো? জি, জি, জি। জি। কিন্তু আমার প্রশ্নটা ওইটা যদি আরেকবার করি যে জামাত তাহলে সেখানে সুবিধাজনক অবস্থায় আছে, লটারি করলেও অসুবিধা নাই। কোনটাই সেটাই আসলে না, আপনি দাঁড়াচ্ছে কি? লটারিতে ব্যাপার হচ্ছে আপনাকে তো আগে ডিসি ফিট লিস্ট একটা দিতে হবে। হুম, আপনি যদি মনে করেন যে ডিসিটাই রিটার্নিং অফিসার হবে, হুম, সেক্ষেত্রে ধরেন আপনি যখন ফিট লিস্ট করবেন, হুম। সেখানেই তো আপনার এক ধরনের বাছাই হয়ে যাচ্ছে, আচ্ছা। তাই না? হুম, তো এখন জামাতের ইনফ্লুয়েন্স আর বিএনপি, যেমন আমি বলি, ওই যে যেটা আপনাকে বললাম, জনপ্রশাসন সচিব এবং জনপ্রশাসনের হুম, যে অতিরিক্ত সচিবকে আনা হয়েছে, সেটার ব্যাপারে কিন্তু জামাত সিরিয়াসলি আপত্তি করেছে। হুম, সিরিয়াসলি আপত্তি করেছে। জামাত বলেছে যে তারা বিএনপির লোক ইত্যাদি, ইত্যাদি। পরে কিন্তু আমরা দেখলাম যে এখন যে প্রসেসটা হচ্ছে, হুম। এটা কিন্তু ওই লোকদের হাতেই হচ্ছে। আচ্ছা। মানে যাদের ব্যাপারে জামাত আপত্তি হুম, করেছে। তাহলে জামাত যাদের ব্যাপারে আপত্তি করেছে, তাদের হাত ধরেই কিন্তু এই ডিসি ফিট লিস্ট অ্যান্ড পোস্টিং গুলো হচ্ছে। হুম, তো সুতরাং এখানে তো জামাত যদি আবার আপনি যেটা বললেন, হুম, হুম, এটা মিলছে না আরকি। হুম। জামাত যদি এখানে হ্যাঁ। খুশি হয়, তাইলে মনে করতে হবে জামাত যে আগে আপত্তি তুলেছে, ওইটা রং আপত্তি তুলেছে, হুম, ভুল আপত্তি তুলেছে। তারা হুম। আসলেই যোগ্য লোক। তো এই নানা ধরনের মারপ্যাচ আছে এখানে। আচ্ছা। কথা হচ্ছে এই যে যাদেরকে আপনি এখন ডিসি নিয়োগ দিচ্ছেন হুম, বা যারা আপনার এই সমস্ত পদে আছেন, এরা সবাই কিন্তু একটা সময়ে বঞ্চিত ছিল। আচ্ছা। এবং তখন কিন্তু এদেরকে কেউ জামাত, কেউ বিএনপি হিসেবে আলাদা করা হয় না। মানে এদেরকে বলা হয়েছে এরা আওয়ামী লীগ বিরোধী লোক। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ বিরোধী এবং বঞ্চিতদের প্রায়োরিটি সেই জায়গা থেকে ডিসি আ নির্বাচন বা নিয়োগ এরকম ভাবে ভাবা যায়। একটা তো এটা তো আছেই। এটা আচ্ছা, এটা হুম, এটা অস্বীকার করার উপায় নাই। হুম। কারণ আপনি যখন দেখলেন যে একটা বিরাট অংশ। কিন্তু এরকম হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা লটারিতে যদি করা হয়? মানে হুম, হুম, প্রশ্নটা এরকম। মানে ক্লিয়ার করে বললে হুম, হুম, যে আপনি যদি লটারিতে করেন যে বি বি বে বিচার বিশ্লেষণ বিবেচনা যখন করবেন তখন আপনি হিউম্যান বিইং হিসেবে সেই জিনিসটা দেখার চেষ্টা করছেন। হুম, হুম, পলিটিক্যাল পার্টি বিশ্বাস বা অন্য কাজের দক্ষতা হুম, হুম, এখানে তো অনেকগুলো বিষয়ই আছে। হুম, হুম। আ কিন্তু লটারিতে করার ফলে যদি আবার স্বৈরাচারের দোসরই কেউ তো লটারিতে উঠে আসতে পারে না? কোন সুযোগ আছে কিনা? হ্যাঁ, সুযোগ তো আছে। আরো হুম। আরো 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 ইন্টারেস্টিং ঘটনা আচ্ছা, আছে। আরো ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কি, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নিজের জেলায় কেউ পদায়ন পাবে না। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে নিজের আত্মীয়, মানে শ্বশুরবাড়ির এলাকাতেও কেউ এলাকাতেও। পাবে না। এখন লটারিতে দেখা গেল আপনার শ্বশুরবাড়ি পড়ে গেল বা লটারিতে দেখা গেল নিজের জেলায় পড়ে গেল। হুম, তখন কি হবে? হুম, তখন তো চেঞ্জ করতে হবে। হুম, এখন আমি যেটা বুঝি, স্বৈরাচারের দোসর বা যারা আগে নির্বাচন পরিচালনা করেছেন, এগুলো তো আগেই সরকার বলেছে যে আমরা এদেরকে এক ধরনের বাদ রাখবো। হুম, আমরা এদেরকে এই জায়গায় হুম, দিব না। স্বৈরাচারের দোসর বলতে কি, যারা ধরেন বিগত সময়ে এই ফ্যাসিস্ট রেজিমের সাথে কাজ করেছেন, হুম, সে তো অটোমেটিক্যালি সে যে একজন মানে ভালো মানুষ না। জি, সে যে একজন খারাপ মানুষ, এটা দ্বারা প্রমাণিত হয়। হুম, আবার অনেক সময় দেখবেন যে ওই সময়ে কাজ করেছে। আবার তাকে কোনো না কোনো কারণে রাখতে হয়েছে বা হুম, তাকে নিয়ে কন্টিনিউ করতে হয়েছে। যেমন এই যে ক্যাবিনেট সেক্রেটারি একদম শুরুতেই যিনি ছিলেন, উনি তো কাজ করেছেন অনেকদিন। হুম, তাই না? তো এই জায়গায় কিন্তু একটা বিতর্কটা আমি মনে করি না যে শেষ হবে। হুম। এখানে কয়েকটা বিতর্ক, একটা হচ্ছে স্বৈরাচারের দোসর, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত। এই বিতর্কটা আমি দেখেছি যে এখানে শুরু হয়ে গেছে। এখন এটাকে সমাধান কিভাবে করা যাবে? এটা সমাধান করার জন্য ওই যে আমি আপনাকে যেটা বললাম যে ১ম এ একটা ফিট লিস্ট করা, দেন একটা লটারি করা। লটারির পর যারা আসবে সেখানেও আবার একটা ক্রাইটেরিয়া সেট করা যেতে পারে যে কেউ যদি ভুলক্রমে নিজের জেলায় পড়ে যায় বা হুম, নিজের শ্বশুরবাড়িতে পড়ে হুম, যায়, আত্মীয়স্বজনে পড়ে যায়। এমনও তো হতে পারে। ধরেন আপনি একটা এলাকার প্রার্থী, হ্যাঁ? হুম, আমি আপনার বন্ধু। হুম, আমি সেখানে পোস্টিং পড়ে গেলাম। তো হুম। কেউ যদি কমপ্লেইন করে যে এটা তো উনার বন্ধু, উনার পরিচিত, তখন কিন্তু এটাকেও আমার কাছে আচ্ছা, মনে হয় যে। এখানে আরো কিছু বিচার বিশ্লেষণের বিষয়ে যদি এভাবে অ্যা হিসাব করা হয় যে সবাই ঐকমত্য হয় এবং এই বিষয়টি যে কথাটা শুনতে ভালো শোনাচ্ছে যে যার যেখানে যে জামাতের সেক্রেটারি জেনারেলের একটা বক্তব্য যে হুম, লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না কারো মনে। কিন্তু তকদিরে যদি ওই যে পরিচিত এমন জায়গায় চলে যায়, কোন একটা বন্ধুর কাছে অথবা পার্শ্ববর্তী কোনো জেলায় যায়, হুম, আপনি হুম। জানেন এক জেলার ডিসি তার আশপাশের জেলাগুলোতে তাদের পরিচিত মানুষ হওয়াটা আসলে আত্মীয়স্বজন থাকে, থাকাটা থাকে। খুব কঠিন ব্যাপার। আত্মীয়স্বজন না। আমার মনে হয় যে যাদেরকে আপনারা মনে করছেন যাদের থেকে যে পলিটিক্যাল বিশ্বাস বা যে ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখা, সেখানে যে এখন থেকে এখন নির্বাচনের ৩ মাসের মধ্যে প্রভাব বিস্তার করা আসলে কেউ যদি চায় তাহলে সেটা খুব বেশি কঠিন মনে করা হয় কি? আমি আপনাকে বলি যে একটা আস্থার জায়গায় যদি সমঝোতা না পৌঁছায়, আপনি তো দেখেছেন যে জি, এই উপদেষ্টাদেরই ৩ জনের নামে বিএনপি কমপ্লেইন দিয়েছে, জি। আবার ৩ জনের নামে জামাত কমপ্লেইন দিয়েছে।
আবার এনসিপি নিজেও কারো কারো ব্যাপারে কমপ্লেন দিয়েছে, বলেছে যে কারো কারো নাকি ওই যে কারা কারা নাকি সেফ এক্সিট খুঁজছে, দিয়েছে না। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি আর আপনি প্রার্থী, এখন একজন ডিসি আসলো, সেই ডিসি কে আমি যদি পছন্দ করি, আপনি বললেন যে না এটা ওনার পছন্দের, এটাকে আমি মানি না, আবার আপনি যেটাকে আপনি মানছেন সেটাকে আমি মানি না, এইভাবে তো নির্বাচন করা খুব কঠিন হয়ে যাবে। এবং বিএনপি জামাতের মধ্যে এই প্র্যাকটিসটা অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? একজন আরেকজনের দিকে আঙুল তোলা, একজন আরেকজনকে বিরোধিতা করা এবং বিদ্বেষ প্রসূত কথা বলা। আমরা এই জন্য আহ্বান জানিয়েছি যে ভাই এটাকে একটা জায়গায় সেটেল করেন, কারণ আমরা তো আর বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবো না অফিসার, কোনো না কোনো জায়গায় এসে একজনের উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। এখন যে লোকটা ভালো সৎ, সে বিএনপি পন্থী হতেই পারে, যে লোকটা ভালো সৎ সে জামাতপন্থী হতেই পারে। আমি কি দেখবো যে তার সততা, নিষ্ঠা, দক্ষতা দেখবো, না তার দলীয় আচরণ দেখবো? কারণ আপনার তো একটা বিখ্যাত কথা, আমাদের বেগম খালেদা জিয়ার একটা কথাকে রেফার করা হয়, উনি বলেছেন নিরপেক্ষ বলে কেউ নাই, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। আসলে তো আমরা ওই অর্থে কারো না কারো, আমরা যেহেতু ভোট দিই, আমি তো কোনো না কোনো দলকে তো ভোট দেয় কেউ না কেউ, তাই না? তো সেজন্য আমি বলছি যে এই জায়গাগুলোকে অধিক মাত্রায় সেন্সিটিভিটি ক্রিয়েট করা উচিত না। এবং এই যে দলীয়করণের জায়গা থেকে দেখেন, আমরা আজকে যিনি রাষ্ট্র চালাবেন উনি তো এক দলীয় ব্যক্তি, তাই না? যিনি প্রধানমন্ত্রী, হেড অফ দি এক্সিকিউটিভ, উনি তো একটা দলীয় ব্যক্তি। অর্থাৎ মানে এটা বিতর্ক না রাখা। আমার কথা হচ্ছে যে আচ্ছা, নিষ্ঠা, দক্ষতার জায়গাটাকে প্রধান। যিনি স্পিকার হন উনি একটা দলের হন না, কিন্তু উনি যখন স্পিকারের জায়গায় যান তখন তো ওনাকে কেউ মেনে নেয়, কেউ না কেউ মেনে নেয়। সো আমাদেরকেও এই জায়গাটা মানতে হবে। এবং আমি মনে করি আমরা এই আলোচনা থেকে আসলে অন্য আলোচনা যেতে চাই, কিন্তু আপনার কাছে সবশেষ আপনার মতামতটা জানতে চাই যে বিএনপি যেটি বলেছে যে তারা আসলে তাদের যে মতামতটা কেবলমাত্র নির্বাচন কমিশনের ভেতর থেকে তাদের কর্মকর্তা দিয়েই করা, এটা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা, এর মধ্যে দিয়ে প্রশাসনের প্রতি খানিকটা এবং সবসময় তারা দায়িত্ব পালন করে আসে, এবং এখন যদি না করা হয় তাহলে ডিসি বা থানা নির্বাহী কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তারা তারা আসলে বঞ্চিত বোধ করবেন কিনা, এবং এটার মধ্যে দিয়ে কোন ধরনের অনিশ্চয়তা তৈরির সম্ভাবনা আপনি দেখেন কিনা? মানে আপনার আমি কিছুটা দেখি, কেন দেখি আপনাকে বলি। আমরা যখন চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং এ গিয়েছিলাম, তখন বাই দ্য ওয়ে উনি কথা প্রসঙ্গে বলেছেন যে আমার যে এত অফিসার আছে, আমার যে নির্বাচন কমিশন কর্মকর্তারা আছে, তাদেরকে নিয়ে উনি একটা মিটিং করেছিলেন। মিটিং করে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনারা মানে নিরপেক্ষ নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা কার কার আছে? তো বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে লাস্ট, আপনি যদি ধরেন 2001, 2000 লাস্ট যদি ধরেন 2008 যদি ধরেন, কিছুটা হলেও 2008 নিয়েও বিতর্ক আছে। তো সে ধরনের অফিসে তো নাই, কারণ দীর্ঘ সময় পার হয়ে গেছে। তো তার মধ্যে রিটায়ারমেন্টে চলে গেছে অনেকে। সেজন্য আমরা ওনাকে কিন্তু একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনি যেহেতু এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন অফিসার আপনার এখানে নাই, তাহলে আপনি কোঅপ করেন, আপনি প্রভিন্সিয়াল নিয়োগ দেন, আপনি কন্ট্রাকচুয়াল নিয়োগ দেন। যে আমাদের দেশে বিভিন্ন আমলারা ছিলেন যারা খুব সিদ্ধহস্তে নির্বাচন পরিচালনা করেছেন। তো এখন এই জায়গাটা ইলেকশন কমিশন, আমার মনে হয়, আমি জানি না ইলেকশন কমিশন আইনে এটা কভার করে কিনা, ওনারা কিন্তু এটা হায়ারও করতে পারেন বিভিন্ন জায়গা থেকে লোক। তো আমি যেটা বলছি যে একদম বিএনপির একুরেট শব্দটা, যদি বিএনপি যদি একুরেট বলে যে ইলেকশন কমিশনের কর্মকর্তা দিয়ে করতে হবে, আর ইসি যদি মনে করে আমার তো সেই ধরনের এক্সপার্ট লোকজন নাই, এবং যারা আছে তারা কেউ রাতের ভোট ইলেকশন পরিচালনা করেছে, কেউ ডামি ভোটের মানে এক্সপার্ট, তো এদেরকে দিয়ে তো আপনি একটা নিরপেক্ষ নির্বাচন চালাতে পারেন না, এদের অভিজ্ঞতাই নাই। এটা ভুলেই গেছে কিভাবে এই মুখোমুখি 10টা এরা কিভাবে কাজ করতে পারে, 10টা মার্কা নিয়ে 10টা ইলেকশন কিভাবে কাজ করবে। তো সেই জন্য আমি মনে করি এবারের নির্বাচনটাকে স্মুথ করার জন্য আপনাকে সবার কথা, যেমন আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে আপনার লাস্ট সমাধানটা দিয়েছেন, যে সবার কিছু না কিছু কথাকে অ্যাকোমোডেট করে একটা গ্র্যান্ড সলিউশন, সেটা তো উনি তো সমন্বয়ের কথা বলবেন এবং বলেই থাকেন। আমার সবশেষ মানে যেটি একটু কনক্রিট আনসারটা যদি পাই, আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি মনে করেন কিনা যে ডিসিদের বাদ দেওয়া উচিত রিটার্নিং কর্মকর্তা হিসেবে? না, ডিসিদের বাদ দিতে পারলে ভালো হতো, কিন্তু বাদ দিলে যদি ইলেকশন কমিশন সেটা কভার করতে পারে, দিলে আমি মনে করি যে খারাপ না, কারণ এই বিতর্কটা তখন আর থাকবে না, কোন দলের ডিসি কিন্তু থাকবে না। এটাই হচ্ছে আপনার মতামত। এবারে আসি নির্বাচন কমিশনে। নির্বাচন যখন এগিয়ে আসে, বিশেষ করে শিডিউল ঘোষণার পর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটি আলোচিত হয় সেটি হচ্ছে সহিংসতা। সেটা নিয়ে প্রধান উপদেষ্টা আজকে কথা বলেছেন যে নির্বাচনে সামরিক বাহিনী এবং পুলিশের সহযোগিতা প্রয়োজন। তো এটা তো এক ধরনের সেট হয়ে আছে এখন পর্যন্ত, আমরা যতদূর জেনেছি যে সেনাবাহিনী কিভাবে যুক্ত থাকবে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফেব্রুয়ারির শেষ তারিখ পর্যন্ত
28 তারিখ পর্যন্ত থাকবেন, এই বিষয়গুলো আছে। আপনি এটাকে পর্যাপ্ত মনে করেন কিনা? নাকি এখানেও একই ধরনের সমস্যা আছে? এখানে মৌলিক সমস্যা যেটা আমি দেখি সেটা হচ্ছে দেখেন পুলিশ, আর্মি যাই বলেন না কেন, হুম। গন্ডগোলটা হচ্ছে কার সাথে কার সাথে। ইলেকশনে যদি আওয়ামী লীগ না থাকে, হুম। জাতীয় পার্টি না থাকে, হুম। তাহলে ইলেকশনে কম্পিটিটর যারা থাকছেন অলমোস্ট তারা হচ্ছেন গণ অভ্যুত্থানের শক্তি সবাই। জি। গণ অভ্যুত্থানের হুম। পক্ষের শক্তি। এখন আমরা যে প্রবণতাটা দেখছি, একজন পুলিশ ধরেন আমাকে আজকে ধরলো। হুম। হ্যাঁ? আমাকে ধরার পরে দেখা গেল যে আমার দলের নেতাকর্মীরা গিয়ে বলল, "এই পুলিশ আপনি আমাদের গণ অভ্যুত্থানের মানে বিপক্ষে ভূমিকা রাখছেন। আমাদের হুম। নেতার গায়ে হাত তুলেছেন।" এবং এটাকে কাউন্টার করার জন্য যদি আমি তাকে ব্লেম করি যে সে হচ্ছে স্বৈরাচারের দোসর। হুম। হ্যাঁ? তাহলে কিন্তু দেখা যাবে যে ওই পুলিশ কিন্তু প্রপারলি কাজ করতে পারবে না। হুম। ঠিক তেমনি ভাবে আমার অপোনেন্টের কাউকে যদি আমি মনে করি যে তাকে এক ধরনের হুম। সুবিধা দেওয়া হচ্ছে, আমি বলব যে তার থেকে টাকা খেয়েছে বা তার থেকে সুবিধা নিচ্ছে। মানে আপনি স্বৈরাচারের দোষর বাদ দেন। এখন তো অলরেডি ব্লেম করা শুরু করেছে। এ একে বলছে জামাত, এ একে বলছে বিএনপি। হুম। ধরেন আমার থানার যে ওসিটা গেল, হুম। সেই ওসি বিএনপির একটা গন্ডগোল হয়েছে ধরেন বিএনপির ২ পক্ষে গন্ডগোল হয়েছে। সে যদি কাউকে গ্রেফতার করতে না পারে, তাহলে জামাতের লোকেরা তো দাবি তুলবে। হুম। যে এই যে দেখেন সে বিএনপির পক্ষ হয়ে ভূমিকা রাখছে, সে বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। হুম। ঠিক উল্টা যদি আমি দেখি জামাতের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ হয়েছে। ধরেন সে কাউকে ধর্মের কথা বলে ভোট হুম। নিতে চাচ্ছে, তার বিরুদ্ধে একটা অভিযোগ গিয়েছে হুম। বা কারো কোনো পোস্টার ছিঁড়ে ফেলেছে হুম। বা কারো জায়গায় এসে হামলা করেছে। তখন যদি দেখা যায় পুলিশ এখানে অ্যাকশন নিচ্ছে না, তখন হুম। বিএনপি লোকেরা বলবে এই লোক জামাতের পক্ষের লোক। হুম। পুলিশ বাহিনী, আর্মি যাই বলেন তাদের মধ্যে এই জায়গায় একটা দৃঢ়তার অভাব আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। দাঁড়িয়ে তারা বলছে না হু কেয়ার আমি জামাতের লোক হলে জামাত যাও। আমি বিএনপির হলে বিএনপির। আমি যেটা অন্যায় সেটা করছি। এই জায়গাটায় পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন এখনো সেই জায়গায় যেতে পারে নাই। আমি কেয়ারটেকার গভর্নমেন্টের সরকারের দিক থেকে কোন কনফিডেন্স এর অভাব দেখেন আপনি? সরকারের দিক থেকে তো মানে দৃঢ়তার অভাব আছে। হুম। কনফিডেন্স নাই কেন বলি বা আপনার কথাটা কিছুটা আমি হয়তো পক্ষে আপনার বলছি। সরকারের দৃঢ় জায়গাটা নাই। হুম। সরকার কখনো জামাতের চাপে, কখনো বিএনপির চাপে তো নড়ে যাচ্ছে। সেই জায়গায় সরকারের দৃঢ়তার অভাব আছে। এজন্য আমি যেটা বলি এবারের নির্বাচন পুলিশ, আর্মি খুব বেশি ভাইটাল রোল প্লে করতে পারবে না। আচ্ছা। এবারের নির্বাচনের ভাইটাল রোল হবে গভর্নমেন্ট যদি ইলেকশন কমিশন যদি সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বলে হুম। যে দেখেন আপনারা যদি প্রপার ইলেকশন না করেন হুম। তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। অর্থাৎ আপনি সমন্বয়ের কথা বলছেন। আমরা যদি একটু সংক্ষেপে আরেকটা উত্তর চাই সেটি হলো আপনি যেটি বলছেন যে আ এবারের নির্বাচনে পুলিশ বা আ বিডিআর, বিজিবি বা আ যেকোনো মানে আমাদের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই যে রোলটা সেটা খুব বেশি ভাইটাল হবে না। এবার একমাত্র নির্বাচন যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ, এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় কার্যক্রম আছে। নিষিদ্ধ। অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। হুম, এবং হুম। তাদেরকে আ তারা অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে এই ধরনের প্রেডিকশন সবাই বলছেন এখানে বিশ্লেষকরা যারা আসছেন। তাহলে সেক্ষেত্রে আরো বেশি কার্যকর ভূমিকা রাখার দরকার ছিল না? না এখানে আওয়ামী লীগের রোলটা নিয়ে আপনি যেহেতু তুলেছেন আমি একটু হুম। আমার বিশ্লেষণটা আমি হুম। বলি। আওয়ামী লীগের এখানে কয়েকটা রোল দেখতে পাচ্ছি। হুম। একটা হচ্ছে বিএনপি জামাতের পক্ষ থেকে কিন্তু আপনি দেখেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তাদের পক্ষে টানার জন্য হুম। এক ধরনের প্রচেষ্টা আছে। এটা থাকবে। হুম। এটা আরো এটা ম্যাসিভ হবে। হুম। যে আওয়ামী লীগের ভোটগুলো আমরা কিভাবে পাবো? তো এইটাতে একটা ভোট সংখ্যা কিন্তু পাবে। কিছু বিএনপির পক্ষে, কিছু জামাতের আচ্ছা, পক্ষে সুবিধা দেয়া অথবা অর্থ দেয়া হ্যাঁ, অথবা পরবর্তীতে রাজনৈতিক পুনর্বাসন করা। এই আচ্ছা। ধরনের সুবিধার আ মানে দেয়া হবে, এই ধরনের মানে কথা দেয়া। হুম, এই হুম। ধরনের কথা দিয়ে তাদেরকে মানে প্ররোচিত করার সুযোগ তৈরি হতে পারে কিনা? না হচ্ছে তো। আপনি হুম। দেখেছেন না যে বিএনপির মিটিং থেকে বলা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকলে আমরা প্রত্যাহার করে নিব। কেউ বলছেন যে হিন্দু ভোট এতদিন আপনারা নৌকায় দিয়েছেন, এখন আপনারা হুম। দাঁড়িপাল্লা বা ধানের শীষে দেন। হ্যাঁ? হুম। এইগুলো আরো হবে। হুম। আরো ইন্টারনাল আলোচনা ভাইরাল হবে। আরো অনেক কিছু বেরিয়ে আসবে। যে হুম। কি হুম। সুবিধা-অসুবিধা দিচ্ছে। এবং আমরা তো ধরেন অনেক কথা তো আমরা পাবলিকলি বলতে পারি না। আমরা হুম। যেটা দেখতে পাচ্ছি অনেক কিছু। আমি দেখেন এটা বাংলাদেশের রাজনীতির মানে স্বাভাবিক রূপ। হুম। আমরা গতবার দেখেছি যখন বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, হুম। বিএনপি নির্বাচন বর্জন করেছে, তখনও দেখেছি বিএনপির কিছু লোক কিন্তু ওই ইলেকটরাল প্রসেস এর সাথে ইনভলভ ছিল। হুম। আওয়ামী লীগের লোকদের কোন্দলের ভিতরে বিএনপির লোকেরা নানাভাবে ইনভলভ হয়ে যায়। জামাতের লোকেরা ইনভলভ হয়ে কারণ যায়। একই দেশে পাশাপাশি বসবাস করতে গেলে এরকম এটা হয়। হয়ে যাচ্ছে। তো আচ্ছা, আরেকটি প্রশ্নের সহ যদি উত্তর দেন তাহলে আমার মনে হয় একটু সংক্ষেপে। সেটি হচ্ছে আপনি বলেছেন যে স্বৈরাচারের দোসর এবং জাতীয় পার্টি যদি না আসে তাহলে যে যারা নির্বাচন করবে তারা হচ্ছে ২৪ এর অভ্যুত্থানের পক্ষে। কিন্তু একইভাবে আপনি যদি এভাবে ভাবেন আপনি নির্বাচন ইনক্লুসিভ এর কথা বলছেন কিন্তু নির্বাচন এক পক্ষের হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, হয়ে তো যাচ্ছে।
মানে এটা তো অস্বীকার করার উপায় নাই। নির্বাচনে আওয়ামী লীগ না আসলে, জাতীয় পার্টি না আসলে, এটা তো একটা খুঁত তো থেকে যাচ্ছে। মজিবুর রহমান মঞ্জু, আওয়ামী লীগ না আসলে এই কথাটা আপনি বলতে পারেন, কারণ আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ। জাতীয় পার্টির কার্যক্রম আইনগতভাবে বা আদালতের কোনো রায় কিছুই নেই। তাহলে সে না আসলে কিভাবে বলা না, যায়? আমি আপনাকে ওই কথাটাই বলছি। আমার কথা হচ্ছে যে এদের এই যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, হুম। যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিলেন, যারা গত নির্বাচনে লাফিয়ে লাফিয়ে নির্বাচন হুম। করেছেন, আমাদের চোখের সামনে আমরা ইলেকশন করতে হুম। পারি নাই। তাদের তো একটা চক্ষু লজ্জা, তাদের তো একটা সামাজিক ব্যারিয়ার তৈরি হয়েছে। হুম। ঠিক আছে না? এবং তারা যখনই ইলেকশন করতে আসবেন, তাদেরকে কিন্তু এই প্রশ্নবাণে জর্জরিত হতে হবে। হুম। এই প্রশ্নবাণে জর্জরিত হওয়ার ২ টা কনসিকুয়েন্স হতে পারে। একটা হচ্ছে প্রশ্নবাণে জর্জরিত হওয়ার ভয়ে তারা ইলেকশন করবেন না, লজ্জা শরমে আসবেন না। আরেকটা আবার আসার পরে তারা যে ধরনের সিচুয়েশন ফেস করবেন, সেটাতে তারা হয়তো সরে পড়তে পারেন বা আমার এটাকে কথা তারা হচ্ছে, ধরেন লজ্জা পাওয়াটা তার ব্যাপার। সে লজ্জা পেল না, সে আসলো। আইনগত তো কোনো বাধা নেই। না, না, আইনগতভাবে আইন কোনো বিধি আইনগতভাবে না দিয়ে আইনগতভাবে চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে কিনা? আইনগতভাবে তো বাধা নেই। শুনেন, মানে সত্য কথা যেটা, ধরেন আমার আসনে আমি আইনগত ডিবেটটা আমি আপনাকে বলছি। উদাহরণ দিয়ে হ্যাঁ, বলছি। ধরেন আমার আসনে জাতীয় পার্টির কেউ যদি ইলেকশন করে, রাইট। সে আইনগতভাবে তার কোনো বাধা নাই। আচ্ছা। কিন্তু সে যদি আমার প্রতিদ্বন্দ্বী হয়, আমি তখন তার বিরুদ্ধে হুম, হুম। কোন জিনিসটাকে তাকে নিবৃত্ত করার হুম, জন্য, হুম, তাকে হুম। সরানোর জন্য আমি কোন জিনিসটা ব্যয় করব? হুম। আমি তখন ওই জিনিসটাকে সামনে আনবো। হ্যাঁ, যে স্বৈরাচারের প্রার্থীরা দোসর দেখুন, একটা প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে কথা বলে, তার বিষোদ্গার করে, এটা কিন্তু চল আছে এবং এটা মানুষ জানে যে এটা জি। করা হয়। কিন্তু একজন প্রার্থী রাজনৈতিক প্রভাব বিস্তার করে আরেকজনকে দাঁড়াতে দিতে পারে না। এটা অন্যায় মনে হয় কিনা আপনার কাছে? না, না, আমি আপনাকে যেটা বলছি, একটা জিনিস হচ্ছে এই যে খুঁতের কথা বললাম, এই যে হুম। সিচুয়েশনটার কথা জি। বললাম, সিচুয়েশনটার জন্য দায়ী কে? সিচুয়েশনটার জন্য দায়ী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা নিজেরাই দায়ী। তারাই আচ্ছা। এই, মানে আমি উদাহরণটা আপনাকে এভাবে বলতে পারি। ধরেন আমি আপনার ঘর জ্বালাও পোড়াও করলাম, ভাঙচুর করলাম, আপনার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে গেলাম। এবং এরপরে ধরেন আপনি ঘরে আসলেন, আপনি সবাইকে ডাকলেন। এখন আমি আসতে পারছি না। হুম। ঠিক আছে? কেন আসতে পারছি না? ঠিক আছে? ২ টা হইতে পারে। আইনগতভাবে ধরেন আপনি আমার বিরুদ্ধে কেসও করেন নাই। তাইলে আমি আচ্ছা। আইনগতভাবে তো আপনার ঘরে আবার আসতে পারি। আসতে যেহেতু আমি পারে। আপনার হ্যাঁ। ঘরে ছিলাম। হুম। এখন আমি আসতে পারছি না, একটা হচ্ছে ক্ষোভ, হুম। জনরোষ হতে পারে। যে জনরোষ আমাকে ধরবে যে, "তুমি চুরি করছো, ঘর নষ্ট করছো, আবার এখানে আসলা কেন?" অথবা আরেকটা হতে পারে যে আপনি আইনগতভাবে বলছেন, "আমার তো আইনে বাধা নাই।" কিন্তু হুম। আসার পরে আপনি বলছেন, "সে আসুক না দেখি, আমি তারে ধরবো।" ঠিক আছে? এই ভয়ে, অথবা এই ভয়ে, জনরোষের ভয়ে। হ্যাঁ, হ্যাঁ। জনরোষের ভয়, লজ্জা শরমের ব্যাপার। আর একটা হচ্ছে পিপল এর কাছে আসার পরে সে কিভাবে এটা হুম। সামনে সে হুম। ট্যাকেল করবে। জি, এই জি, নানা কারণে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, একটা তো আপনি তো বললেন যে আইনগতটা তো আছে আওয়ামী লীগের জি। ব্যাপারে। এটা হয়েছে এবং এটার জন্য তারাই দায়ী। হুম। তো ইলেকশনটা যদি এরকম হয়, আমি হুম। আপনাকে বলি, যদি দেখা যায় একটা ম্যাসিভ অংশ ইলেকশনে পার্টিসিপেট করছে না, খুঁতটা বড় হয়ে ধরা দেবে। দেখা যায় যে ওদের একটা বিরাট অংশ যারা আছে তারা ইলেকশনে অংশগ্রহণ করছে। তাহলে তার সমস্যা নাই। হুম। এখন ধরেন যারা ভারতে পালিয়ে আছে, সেরকম সম্ভাবনা আছে নাকি যে না আমি জাতীয় পার্টির কোন একটা বিরাট অংশ অন্য নামে জয়েন করছে, এরকম কোন না, বিষয় আছে? আমরা তো নানা ধরনের লক্ষণ দেখতে পাচ্ছি। আচ্ছা, সে আছে কিনা আমি এবং ঠিক জানতে চাচ্ছি। আমি কিন্তু এটার বিপক্ষে না। আমি আচ্ছা। আমি আমি কেন বিপক্ষে না? আমি যেটা মনে করি, না, সেরকম যে সম্ভাবনা আছে কিনা? আমি যেটা মনে করি আমাদের একটা রিকনসিলিয়েশন প্রসেস এ যেতে হবে। হুম। কিন্তু সে রিকনসিলিয়েশন প্রসেসটা একটা নৈতিক পথ দিয়ে হতে হবে। আচ্ছা। এখন যেটা হচ্ছে এটা অনৈতিক। হুম। যেমন দেখবেন বিএনপির সাথে আওয়ামী লীগের লোক জয়েন করতেছে। হুম, হুম, কিন্তু আবার বিএনপি জামাতকে দোষারোপ করতেছে। হুম, জামাতের সাথে আওয়ামী লীগের লোকেরা হয়তো কিছু জয়েন করতেছে। হুম, জামাত সেটাকে ভালো দেখে এর বিরুদ্ধে আবার দোষারোপ করছে। এই অনৈতিকতাটা না করে বাবা আপনারা খোলামেলা বলেন। হুম, যে আপনি দেখবেন বলছে যে নির্দোষ আওয়ামী লীগদেরকে আমাদের দলে নিতে তো কোনো আপত্তি নেই। তো হুম। নির্দোষ আওয়ামী লীগ কারা? তাদের এটা কে নামগুলো ডিফাইন করবে? হ্যাঁ। তারা তাদের নামগুলো ঘোষণা করে হুম, প্রকাশ্য ঘোষণা দিয়ে যোগদান করান। অসুবিধা তো নাই। হুম, এই যে এটা কিন্তু আওয়ামী লীগের লোকদের কিন্তু আওয়ামী লীগের লোকেরা কিন্তু ফাঁদে পড়তেছে, আমি আপনাকে বলি। হুম, এই যে যারা বলতেছে যে বিএনপি, জামায়াতের লোকেরা যারা বলতেছে, "না আমরা তোমাদের কিছু করব না, তোমাদের বিরুদ্ধে কিছু হবে না। তোমরা আসো, তোমাদের নিরাপত্তা দিব।" আসলে কিন্তু নিরাপত্তা দিবে না শেষ পর্যন্ত। কি করবে জানেন? কি করবে? কারণ আপনি দেখেন ভোটে জেতার পরে? আপনি দেখেন হুম, আপনি দেখেন আজকে যেই লোকটা, হুম, যেই মানে আজকে যদি আপনি ইউনূসকে ধরেন, প্রফেসর ইউনূস তো প্রধান হুম। উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা কে? স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে ধরেন আপনার জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম হুম, চৌধুরী। উনারা কিন্তু আওয়ামী লীগের দ্বারা অত বেশি নির্যাতিত না, যত বেশি নির্যাতিত আমরা। হুম, কালকে যদি ওখানে বাবর সাহেব বসেন, হুম, কালকে যদি ওখানে তারেক রহমান বসেন, হুম, বা কালকে যদি সেখানে ডাক্তার শফিক বসেন, বা ওই জামাতের মিয়া গোলাম পরোয়ার বসেন, আওয়ামী লীগের হাতে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন এরা। হুম, এদের শরীরে আওয়ামী লীগের ক্ষতচিহ্ন আছে। হুম। আপনি কি মনে করেন যে এরা আওয়ামী লীগকে এই এখন যা বলছে এটাকে তারা ফলো করবে?
হুম। আপনার এই যে বাবর সাহেব বছরের পর বছর জেলে ছিলেন। ডাক্তার শফিক, এই যে মিয়া গোলাম পরোয়ার, এরা বছরের পর বছর জেলে ছিলেন। তো আগামী দিন যেটা আসছে, হুম। আগামী দিন যারা ক্ষমতায় আসবে, যেই আসুক, বিএনপি আসুক বা জামাত আসুক, হ্যাঁ। এরা সবাই আসবে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। মানে এই যে ধরেন আপনার ঢাকা থেকে অর্থাৎ আপনার যেটা বক্তব্য আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে ব্যাপারটা এটা যদি খুবই মানে হানার মধ্যে আপনি এই উত্তরটা দেন, পরের আরেকটা দিয়ে শেষ করব আমরা। সেটি হচ্ছে যে এখন যারা আওয়ামী লীগকে কাছে টানছে ভোটের জন্য সেটি শুধু, এবং এরপরে আসলে এই অবস্থাটা থাকবে না। না, এটা থাকা হুম, সম্ভব না। সম্ভব না। এটা থাকা সম্ভব না। এইজন্যই আচ্ছা। বলছি। কারণ হ্যাঁ, হুম, আপনি যদি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেস হয়, আমি হুম, এইজন্য বলছি প্রসেসটা গুরুত্বপূর্ণ। উনারা যে ভোটের জন্য যে প্রসেসে যাচ্ছেন, হুম। এটা রং প্রসেস অ্যান্ড আনএথিক্যাল। আনএথিক্যাল। জি, এথিক্যাল আপনার প্রসেস কথা হচ্ছে পরিষ্কার। এথিক্যাল প্রসেস হচ্ছে ভাই আওয়ামী লীগের যাদের মামলা নাই, তারা আওয়ামী লীগের মধ্যে যারা আপনারা সঠিক তারা রাজনীতিতে যেকোনো ফিরে আসতে চান, তারা রাজনীতিতে যেকোনো যেতে দলে পারে। যোগদান করেন, ওকে। কোনো অসুবিধা নেই। আমার সবশেষ প্রশ্ন আজকে সেটি হচ্ছে এখন পর্যন্ত আজকেও প্রধান উপদেষ্টা কথা বলেছেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। আলোচিত হচ্ছে কিন্তু আসলে আর কত পরে নির্বাচনের তারিখটা ঘোষণা মানে সুনির্দিষ্ট তারিখ ফেব্রুয়ারির ১ম অর্ধে হবে এটা আমরা জানি। তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি। এটা দেরি হয়ে যাচ্ছে কিনা? আর গণভোটের নির্দেশনা এখনো ইসি পায়নি। এটি ইসির পক্ষ থেকে আজকে বলা হয়েছে। এটাও আপনার কাছে মনে হয় না কিনা এই সমন্বয়টা এখন পর্যন্ত হয়ে যাওয়া উচিত ছিল বা সম্ভব ছিল? না, আমি যতটুকু শুনেছি যে আপনার ইলেকশনের মানে শিডিউলটা তো ডিসেম্বরের আর বেশি দেরি হুম, নাই। ফার্স্ট হুম। উইকে হয়তো করবেন। এটা তো আগে থেকে উনারা বলেছেন। জি। এবং ডেটের ব্যাপারটাও তো যেহেতু বলেছেন, এটা নিয়ে কিন্তু ৩-৪ টা ডেট মানুষের মনে, মনে ঘুরপাকও খাচ্ছে হ্যাঁ, নানাভাবে। ঠিক আছে? সো এটা খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা। আর পেছনে যাওয়ার তো সুযোগ নাই। রমজান, হুম, নানা অসুবিধা আছে। আর যেটা দাঁড়াচ্ছে গণভোটের বিষয়টা, আমি যেটা দেখলাম যে সম্ভবত আলী রিয়াজ সাহেব এসে জয়েন করেছেন। হুম, হ্যাঁ? উনি প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে উনি উপদেষ্টা আকারে জয়েন করেছেন। তো আলী রিয়াজ সাহেবকে হয়তো উনি কিছু স্পেশাল দায়িত্ব দিতে পারেন যে হুম, গণভোটের পদ্ধতি বা কোঅর্ডিনেশন করার বিষয়টা। দেখেন, গণভোটের তো সবসময় সরকার হচ্ছে পক্ষ। সরকার হুম, তো গণভোটের পক্ষে প্রচারণা চালায়। হুম, এবং আমি মনে করি আপনি যেহেতু তুলেছেন কথাটা, আমি বলি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের গণভোটের পক্ষে প্রচারণা চালানো উচিত। কারণ এটা তো হুম, আমাদেরই একটা চেষ্টার ফল জি, যে আমরা এই জুলাই সনদটা করেছি। হুম, আমি আমারটা বলতে পারি, আমার দল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যখন ভোট চাইবো, ঈগল মার্কায় ভোট হুম, চাইবো, সাথে, সাথে আমরা হ্যাঁ পক্ষেও ভোট চাইবো। আচ্ছা। আমি অনুরোধ করব বিএনপির লোকদেরকেও যে আপনারা যাতে, যাতে যখন ধানের শীষে ভোট চান, সাথে, সাথে হ্যাঁ এর পক্ষে ভোট চাইবেন। জামাতকে বলবো আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন, সাথে হ্যাঁ এর কিন্তু পক্ষেও ভোট জামাতের চাইবেন। পক্ষ থেকে এটাও কিন্তু বলা হয়েছে বেশ কয়েকদিন আগে এই সপ্তাহের মধ্যে যে না ভোটের ক্যাম্পেইন কেউ করতে পারে বা করা হচ্ছে গোপনে। সেটা হোক। এই আমি ধরনের আমি কথা সেটাই হচ্ছে। চাই হ্যাঁ, যে হ্যাঁ। কেউ যদি না ভোটের ক্যাম্পেইন করতে, এটা তার অধিকার তো ভাই। অধিকার আছে। হুম। আপনি যখন ভোটে অপশন রাখবেন হ্যাঁ এবং না, তখন তো অনেকে ২ টা আমাকে প্রশ্ন করে বলে যে ভাই যদি না জিতে যায়, সো হোয়াট? আপনি জনগণের কাছে মতামত হুম, হুম। চাচ্ছেন। জনগণ যদি না করে সেটাই মানবেন। জানবেন। সেটাই তো নিয়ম, এটাই তো ম্যান্ডেট, তাই না? আচ্ছা। আপনি কেন চাইবেন যে আমি হ্যাঁ চেয়েছি বলে সবাইকে হ্যাঁ দিতে হবে? হ্যাঁ, আপনি হ্যাঁ এর পক্ষে যুক্তি দিবেন, হুম। হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবেন। এটাই তো আমাদের ভোটের গণভোটের এটা। ব্যাপারটাই তো তাই। হুম। গণভোট নিয়ে যারা অনেক কথা বলছেন, এগুলো যখন প্রচারণা শুরু হবে, যখন মানুষ এনগেজ হবে, আলোচনা হবে, আপনারাও বলবেন হুম। তখন দেখবেন এটা অনেক কেটে যাবে। অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তার সাথে কারা নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, নির্বাচনের ঠিক ডেটটা কবে হতে যাচ্ছে বা অন্যান্য বিষয়াদি বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার বিষয়ে আমরা আলোচনা করেছি। রাজনৈতিক এরকম নানা বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলো ইউটিউব, ফেসবুক সহ সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।